আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পরিণীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে অবস্থান করছো, এবং যারা আজকের ক্লাসটি দেখছো তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি নওশীন তাহসিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আমি আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হলো দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম ও জাতীয়তা এই অধ্যায়টিকে আমি দুই ভাগে ভাগ করে তোমাদের সাথে ক্লাসটি নিব। তো আজকে আমি শুরুতে তোমাদের সাথে যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে প্রথমে কথা বলতে চাই, সেটি হচ্ছে জাতি ও জাতীয়তা। জাতীয়তা কাকে বলে, জাতীয়তার ধারণা, জাতির ধারণা, জাতি এবং জাতীয়তা উভয়ের মধ্যে সম্বন্ধ, উভয়ের মধ্যে পার্থক্য, জাতীয়তাবাদের উন্মেষ ইত্যাদি। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়ে আমরা চলে যাই। আচ্ছা, সাধারণত উৎপত্তিগত দিক থেকে আমরা জাতি ও জাতীয়তাকে যদি আমরা বলি, তাহলে মূলত তাদের ধারণা হচ্ছে এক ও অভিন্ন, অর্থাৎ উভয়ের মধ্যে খুব একটা বেশি পার্থক্য আমরা লক্ষ্য করব না। তো এদিক থেকে আসলে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় যে একই বংশভূত জনগোষ্ঠী। কিন্তু দেখা যায় যে বর্তমান সময়ে যারা লেখক গোষ্ঠী, তারা এই জাতি ও জাতীয়তার মধ্যে ব্যাপক পার্থক্য তারা লক্ষ্য করেছেন। তাদের মধ্যে একটি জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে বা রাজনৈতিক ভাবাদর্শের উন্মেষ ঘটে, তখন তাকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে আসলে জাতীয়তার সঞ্চার হয়েছে। আবার ঠিক এই একই জনসমাজ যখন তাদের মধ্যে এই রাজনৈতিক ভাবাদর্শে তারা বিশ্বাসী হয়ে যখন তারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে একত্রে বসবাস করতে যখন তারা আগ্রহী হয়, তখন আমরা তাকে বলতে পারি একটি জাতি। জাতি গঠন করতে হলে একটি জনসমাজকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে, একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে হবে। তো জাতীয়তা হচ্ছে একটি চেতনা, আর জাতি হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। এই যে জাতীয়তার যে একটি চেতনার যে একটি এই ভাবাদর্শ, সেটিকে আসলে বাস্তবিক অর্থে আমরা একটি পরিপূর্ণ রূপ হিসেবে আমরা জাতি গঠন করতে দেখি। তো ইটালির বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলি জাতিরাষ্ট্রের সর্বপ্রথম স্বপ্নদ্রষ্টা। জাতীয়তাবাদের উন্মেষ বলা হয় রেনেসাঁ বা নব জাগরণ, তো সেটির ভূমিকা আসলে এই জাতীয়তাবাদের চেতনা বিকাশ ঘটানোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো 16 শতকের আমরা দেখি যে একচ্ছত্র রাজতন্ত্র বিরোধী আন্দোলন এবং 1789 সালে সিপাহী বিদ্রোহ, ফরাসি বিপ্লব ইত্যাদি আমাদের জাতীয়তাবাদী চেতনার বিকাশকে আরো বেশি উজ্জীবিত করে তোলে। এবং 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে হলো জাতীয়তাবাদী চেতনায় আর একটি স্বর্ণযুগ আমরা বলতে পারি। অর্থাৎ বর্তমান এই সময়কাল যেটি আমরা পার করছি, সেটিকে আমরা জাতীয়তাবাদের একটি স্বর্ণযুগ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। জাতীয়তাবাদের চেতনার বিকাশের ফলে ইউরোপ, আফ্রিকা সহ অনেক যারা প্রত্যন্ত যে আফ্রিকার যে সকল দেশগুলো, তারা আসলে স্বাধীনতা অর্জন করতে তাদের সমর্থ হয়েছে। তো এটি হচ্ছে গিয়ে জাতি এবং জাতীয়তার যে একটি প্রাথমিক ধারণা, যেটি আমরা বলতে পারি যে উভয়েরই আসলে তাদের মধ্যে, যদিও তাদের ধারণাগত দিক থেকে আমরা খুব একটা পার্থক্য লক্ষ্য করি না, কিন্তু আমরা তারপরও দেখি যে উভয়ের মধ্যে আসলে একটি মূল যে ভূমিকাগত যেটি পার্থক্য, সেটি আসলে বিদ্যমান। এবং জাতিরাষ্ট্রের সর্বপ্রথম স্বপ্নদ্রষ্টা হিসেবে আমরা নিকোলো ম্যাকিয়াভেলিকে আমরা দেখে থাকি। তো জাতি ও জাতীয়তা যে এই যে দুটি শব্দ, এই শব্দ দুটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন এবং ন্যাশনালিটি। ইংরেজি নেশন বা
এবং ন্যাশনালিটি শব্দ দুটি উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ নেশিও বা ন্যাশাস থেকে। এর অর্থ হচ্ছে বর্ন বা জন্ম, অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা হচ্ছে কি একই বংশভূত জনগোষ্ঠী। কিন্তু আমি যেটি বলেছিলাম যে আধুনিক লেখকগণ জাতি এবং জাতীয়তার মধ্যে একটি ব্যাপক পার্থক্য তারা লক্ষ্য করেছেন এবং তাদের মধ্যে জাতীয়তা হচ্ছে একটি মানসিক অনুভূতি বা একটি মানসিক ধারণা, এবং জাতীয়তার চেতনা উদ্বুদ্ধ জনগোষ্ঠীটি যখন তারা একটি নিজেরা স্বাধীন হতে চায় বা স্বাধীন হবার ইচ্ছা পোষণ করে, তখনই আমরা তাকে বলতে পারি যে একটি জাতি। তো এভাবে আমরা ইউরোপ, আফ্রিকার অনেক দেশ তাদের সার্বভৌমত্ব অর্জন করেছে এবং সার্বভৌমত্ব অর্জন করার মাধ্যমে তারা একটি জাতিরাষ্ট্র গঠন করতে সমর্থ হয়েছে। তো এখন আমরা বিস্তারিতভাবে জানবো যে আসলে জাতি কি। রাজনৈতিকভাবে একটি সুসংগঠিত বা একটি সংগঠিত জনসমাজকে সাধারণভাবে আমরা জাতি বা নেশন বলে থাকি। তো জাতি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একটি জনসমাজ যখন তাদের একই ভাষা, সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে সকলে আবদ্ধ হয় এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ সকল দিক থেকে তাদের মধ্যে যখন ঐক্য বিদ্যমান থাকে, ঐক্যতা বজায় থাকে, তখনই আমরা সাধারণভাবে সেই জনসমাজটিকে জাতি বলি। এই জনসমাজ জাতীয়তাবাদে উৎসাহী হয়ে এবং রাজনৈতিক সংগঠনের ভিত্তিতে তারা স্বাধীনতা প্রাপ্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র বা জাতি গঠন করতে সমর্থন হয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা 1971 সালে আমাদের মধ্যে যখন একটি জাতীয়তার চেতনার যখন উদ্ভব হয় আমরা আমাদের নির্দিষ্ট ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সামাজিক, অর্থনৈতিক সকল দিক থেকে যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দ্বারা নিপীড়িত, বঞ্চিত এবং সর্বক্ষেত্রে যখন আমরা বঞ্চনার শিকার হচ্ছিলাম, তো তখন আমাদের এই বৃহৎ জনসমাজ অর্থাৎ আমাদের যে বর্তমান বাংলাদেশের যারা জনগোষ্ঠী, তাদের মধ্যে সকলের মধ্যে একটি ঐক্যতা বিরাজ করছিল এবং তারা এই শোষণ এবং বঞ্চনার হাত থেকে মুক্ত পাবার জন্য সকলের মধ্যে একটি রাজনৈতিকভাবে একটি সচেতনতা এবং একটি চেতনা বিরাজ করে যে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, যেহেতু আমাদের এই পূর্ব পাকিস্তানের জনসমাজের মধ্যে সকল দিক থেকে একটি ঐক্যতা বজায় ছিল। তো এভাবেই কিন্তু আমরা একটি রাজনৈতিক চেতনার জন্ম হয় এবং তার ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করি। তো এটিকেই আসলে সাধারণভাবে জাতি বলে। যখন একটি জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটে এবং সকল দিক থেকে তাদের মধ্যে জনসমাজের মধ্যে যখন ঐক্যতা বজায় থাকে এবং তারা যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে একত্রে বসবাস করতে আগ্রহী থাকে, তখনই আমরা তাকে বলতে পারি যে একটি জাতি। তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণ বিভিন্নভাবে আসলে জাতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কোনো নির্দিষ্ট আবাসভূমির সাথে সংশ্লিষ্ট সংঘবদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ ও গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অনুভূতির প্রকাশই হচ্ছে জাতীয়তাবোধ। তো জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক ধরনের জাতীয়তা যা স্বাধীন কিংবা সর্বাত্মকবাদী। অর্থাৎ আমরা জাতীয়তার যে চেতনা যেটি আমরা দেখি যে সেটি কিন্তু আসলে কখনো চোখে দেখা যায় না, কিন্তু এই জাতীয়তার চেতনার ভিত্তিতে যখন একটি রাষ্ট্র গঠন হয় বা একটি জাতি গঠন হয়, সেটি কিন্তু দৃশ্যমান এবং এটি কিন্তু একটি চাক্ষুষ প্রমাণ আমরা পেয়ে যাই যে আসলে একটি চেতনার ভিত্তিতে একটি দেশ বা একটি জাতি গঠিত হয়েছে। জাতি হলো রাষ্ট্র এবং আর কিছু নয়, এটি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি বলতে গেলে এবং জাতি হচ্ছে রাষ্ট্রের অধীনে সুসংগঠিত একটি জনসমাজ, যে একটি রাষ্ট্র থাকবে, একটি ভূখণ্ড থাকবে এবং তার অধীনে একটি নির্দিষ্ট জনসমাজ একত্রে বসবাস করতে আগ্রহী হবে, সেটিকে আমরা সাধারণভাবে জাতি বলি।
সমাজতান্ত্রিক রাশিয়ার যে রাষ্ট্রনায়ক স্টেলিন, তার মতে জাতি হচ্ছে ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের এক আবাসভূমি, একটি অর্থনৈতিক জীবন এবং একটি মানসিক জীবন আছে, এবং সেই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। অর্থাৎ জাতি গঠন করতে হলে এতে সংস্কৃতিগত দিক থেকে মিল থাকতে হবে, আবাসগত দিক থেকে মিল থাকতে হবে, এবং সর্বোপরি ভাষাগত দিক থেকে একটি মিলবন্ধন থাকতে হবে, এবং যার ভিত্তিতে আমরা বাঙালি জাতি বা বাংলাদেশী হিসেবে আত্মপ্রকাশ করেছি। যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আমরা যদিও একই দেশের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় সমস্যা যেটি আমরা সম্মুখীন হয়েছিলাম সেটি হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা। যেমন পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠী তারা উর্দুতে কথা বলতো, আর পূর্ব পাকিস্তান অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী ছিলাম। যেহেতু একটি দেশের অভ্যন্তরে দুই ধরনের ভাষার প্রচলন ছিল এবং উভয়ের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে একটি বড় সমস্যার আমরা সম্মুখীন হচ্ছিলাম, এবং এরই ভিত্তিতে আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থন হয়েছি। তো সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে জাতি বলতে বোঝায় এমন একটি রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী এবং একটি রাজনৈতিক সংগঠন তাদের মধ্যে বিদ্যমান, আর সেই রাজনৈতিক সংগঠনটা হলো জাতি। তো এটিকে আমরা জাতি বলে থাকি। তো এখন আমরা জানবো জাতীয়তা ধারণা বা জাতীয়তার বলতে আসলে কাকে বোঝানো হয়েছে। তো কোনো জনসমাজের মধ্যে যখন কোনো রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটে বা এই জনসমাজের মধ্যে একটি বিক্ষিপ্ত জনসমাজ যখন তারা তাদের নিজেদের অধিকার সম্পর্কে বা রাজনৈতিক চিন্তা ভাবনার সম্পর্কে সচেতন থাকে এবং এই যে একটি সচেতনতা সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে একটি মানসিক ব্যাপার, সেটি কখনো চোখে দেখা যায় না, কিন্তু এটি একটি অনুভূতির বিষয়। তো এই যে একটি জনসমাজের মধ্যে অর্থাৎ একটি বিক্ষিপ্ত মানুষের মধ্যে যখন একই রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটে বা বিকাশ ঘটে, এই চেতনাটিকে আমরা মূলত জাতীয়তা বলতে পারি। অর্থাৎ রাজনৈতিক চেতনা সম্পন্ন যে জনসমাজ সেটিকেই আমরা সাধারণভাবে বলে থাকি জাতীয়তা। যে জনসমাজের মধ্যে যখন তাদের নিজেদের অধিকার সম্পর্কে এবং তাদের নিজস্ব জাতীয়তার সম্পর্কে যখন সচেতনতা তৈরি হয়, সেই সচেতনতা সম্পন্ন জনসমাজকে আমরা সাধারণভাবে জাতি বলে থাকি। তো রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যখন একই সরকারের অধীনে বাস করতে চায় বা তারা যখন ইচ্ছা প্রকাশ করে এবং তাদের নিজস্ব সরকার বা তাদের যে একাংশ যে সরকার তাদের মধ্যে একটি জাতি হিসেবে গঠন করতে তারা যখন আগ্রহী থাকে, তখন আমরা বলতে পারি যে সেটি একটি জাতীয়তা। তো জাতীয়তা আসলে একটি মানসিক সত্তা এবং এক প্রকার একটি সজীব মানসিকতা, যেটি নাকি এটি ভাবার বিষয়, যেটি আসলে লালন করার বিষয় এবং যেটি অনুভূতির বিষয়। কোনো জনসমাজের মধ্যে যখন কোনো ঐক্যের অনুভূতি দেখা গেলেই তা জাতীয়তায় পরিণত হয়। যে এই রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যখন তাদের মানসিক দিক থেকে জনসমাজের মধ্যে যখন একই চিন্তা ভাবনার বা একটি ঐক্যের বন্ধনে তারা যখন আবদ্ধ থাকে, মানসিক ঐক্যের বন্ধনে, তখনই আমরা বলতে পারি যে ওই জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটেছে এবং জাতীয়তা তার গঠন করেছে। এবং একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের মধ্যেই কিন্তু নিজেদেরকে পাশাপাশি জনগোষ্ঠীটির মধ্যে কিন্তু তারা তখন নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে একটা আলাদা সত্তা মনে করে এবং তাদের মধ্যে কিন্তু জাতীয়তা তৈরি হয়। জাতীয়তা তৈরি হতে হলে অবশ্যই একটি জনসমাজের প্রয়োজন এবং সেই জনসমাজের মধ্যে সকল মানুষের মধ্যে একটি ঐক্যতার প্রয়োজন, এবং সেই ঐক্যতা হচ্ছে মানসিক দিক থেকে। এই জনসমাজ যখন তারা নিজেদেরকে অন্য জনসমাজের থেকে সকল দিক থেকে অর্থাৎ ভাষা, কৃষ্টি, কালচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক থেকে যখন এই জনসমাজ
অন্য জনসমাজ থেকে নিজেদেরকে পৃথক মনে 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 করবে এবং তাদের মধ্যে যখন ভাবাদর্শের দিক থেকে মানসিক দিক থেকে একটি ঐক্যতা বজায় থাকবে, তখন আমরা তাকে বলতে পারি যে সেটি হচ্ছে জাতীয়তা। তো জাতীয়তার চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে এবং এই জাতীয়তার যে চেতনা, সেই রাজনৈতিক চেতনা থাকলেও কিন্তু এটি রাজনৈতিক একটি সংগঠন নয়। কারণ রাজনৈতিক সংগঠন আমি আগেই বলেছি যে এই রাজনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী পরবর্তীতে যখন তারা ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে একত্রিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তখনই কিন্তু জাতি গঠিত হয়। আর জাতি হচ্ছে এটি একটি রাজনৈতিক সংগঠন, আর জাতীয়তা হচ্ছে এটি একটি রাজনৈতিক চেতনা। তো এটি হচ্ছে মূলত জাতি আর জাতীয়তার প্রধানত ধারণা। তো এখন আমরা উভয়ের মধ্যে যদি আমরা সম্বন্ধ তৈরি করি, যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে জাতি আর জাতীয়তা আসলে মূলত একই সূত্রে গাঁথা। আমরা কখনোই জাতি এবং জাতীয়তাকে আমরা একটির থেকে আরেকটি কখনো আমরা আলাদা করতে পারি না। কারণ অবশ্যই জাতি গঠন করতে হলে জাতীয়তা অবশ্যই থাকতে হবে, আর জাতীয়তা ছাড়া কখনো জাতি গঠন করা সম্ভব নয়। আর বর্তমানে যেহেতু সবগুলো রাষ্ট্রই স্বাধীন গণতান্ত্রিক জাতিরাষ্ট্র, তাই একটির সাথে অপরটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো উৎপত্তিগত দিক থেকে যদি আমরা দেখি যে জাতি এবং জাতীয়তা মূলত এক ও অভিন্ন ধারণা সংশ্লিষ্ট একটি বিষয়, কেননা জাতি এবং জাতীয়তা শব্দ দুটি উৎপত্তি হয়েছে নেশীয় বা নেশাস শব্দ থেকে, যার অর্থ হলো জন্ম। অর্থাৎ জাতি এবং জাতীয়তা বলতে বোঝায় একই বংশভূত জনগোষ্ঠী। তো উৎপত্তিগত দিক থেকেই কিন্তু উভয়ের মধ্যে একটি মিলবন্ধন আমরা স্থাপিত হতে দেখি, কিন্তু বর্তমান সময় লেখকগণ এদের মধ্যে ব্যাপক বিস্তার পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার ভিত্তিতে আমরা বলতে পারি যে উভয়ের ধারণা, উভয় উৎপত্তিগত যদিও মিল আছে, কিন্তু উভয়ের মধ্যে একটি ব্যাপক পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন মূলত তাদের প্রধানত যে পার্থক্য সেটি হচ্ছে গিয়ে জাতীয়তা গঠন জাতীয়তা সমান সমান আমরা বলতে পারি যে জনসমাজ প্লাস একটি রাজনৈতিক চেতনা। জনসমাজ থাকতে হবে এবং তাদের মধ্যে একটি রাজনৈতিক চেতনা থাকতে হবে। আর জাতি গঠন করতে হলে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ একটি জনসমাজ প্লাস হচ্ছে কি রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। তো এর ভিত্তিতেই কিন্তু জাতি আর জাতীয়তার মধ্যে যে প্রধান পার্থক্য সেটি আমরা দেখতে পারি। এছাড়া আমাদের মধ্যে যদি আমরা তুলনা করে দেখি তাহলে উভয়ের মধ্যে কিন্তু আসলে ব্যাপক পার্থক্য বিদ্যমান। যেমন জাতীয়তা হচ্ছে এটি একটি মানসিক ধারণা, কিন্তু জাতি বলতে আমরা বুঝি যে একটি সজীব এবং একটি সক্রিয় রাজনৈতিক সংগঠন। জাতিকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু জাতীয়তার যে চেতনাটি সেটি আমরা অনুভব করি, আমরা কখনো চোখে দেখতে পারি না। রাজনৈতিক সংগঠন অনুপস্থিত এবং জরুরি নয়। জাতীয়তা গঠন করতে হলে রাজনৈতিক সংগঠন অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু জাতি গঠন করতে হলে অবশ্যই রাজনৈতিক সংগঠন থাকতে হবে। জাতীয়তা গঠন করতে হলে অনেক সময় রাজনৈতিক সংগঠন নাও হতে পারে, এজন্য যে জাতি গঠন করতে আমাদের লাগে জাতীয়তা, কিন্তু জাতীয়তার যে চেতনাটি সেই চেতনাটি কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু এমনিতেই কিন্তু আসবে এবং এটির জন্য কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয় না। আর যেহেতু একটি দেশ গঠন করতে হলে বা একটি জাতি গঠন করতে হলে জনসমাজের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন, এজন্য আমাদের এর জাতি গঠন করতে আমরা একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা আমরা দেখতে পারি। জাতি হচ্ছে একটি সুসংহত বা জাতীয়তার ধারণাটি অনেক সময় সুসংহত বা স্বাধীন নাও থাকতে পারে, যে জনসমাজের মধ্যে এই চিন্তা ভাবনার যে চেতনা, রাজনৈতিক চেতনার যে বিকাশ সেটি অনেক সময় কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী বা অনেক বেশি সুসংহত বা অনেক বেশি সক্রিয় অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু সুসংহত ও স্বাধীন এবং বলিষ্ঠ মতামত ছাড়া কিন্তু কখনো জাতি গঠন করা যায় না। কারণ জাতি হচ্ছে জাতীয়তার এটি একটি চূড়ান্ত পর্যায়। জাতি গঠন করার অর্থ হচ্ছে যে
হচ্ছে দেশ গঠন করা, এবং এই দেশ গঠন করতে হলে জনসাধারণের কিন্তু একটি সক্রিয় অংশগ্রহণ এবং একটি বলিষ্ঠ মতামতের অবশ্যই প্রয়োজন। অভিন্ন ভাষা, সংস্কৃতির এবং ইতিহাস ঐতিহ্যের একটি মানসিক ঐক্যভূতির যে একটি মিলবন্ধন, সেটিকে আমরা বলে থাকি জাতীয়তা। কিন্তু জাতি গঠনের পূর্ব শর্ত হচ্ছে জাতীয়তা বোধ ও স্বাধীনতা। জাতি গঠন করতে হলে কিন্তু একই যে সংস্কৃতি এবং একই যে ইতিহাস ঐতিহ্য অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ একটি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন বসবাস করে। তো সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে উভয়ের মধ্যে মানসিক দিক থেকে মিলবন্ধন এবং একত্রে বসবাস করার যে মানসিকতা, সেটি সবচেয়ে বেশি প্রয়োজন। জাতীয়তা হচ্ছে অনেকগুলো, এটি একটি বোধের সমন্বয়, কিন্তু জাতি হচ্ছে এটি একটি সংগঠিত, এটি একটি আদর্শ। এই জাতীয়তা চেতনার দ্বারা উজ্জীবিত এই জনগোষ্ঠীর একটি সক্রিয় বা একটি বলিষ্ঠ যে একটি আদর্শ, সেটিকে আমরা বলতে পারি জাতি। তো জাতীয়তা হচ্ছে প্রাথমিক ধারণা, আর জাতি হচ্ছে একটি পরিণত রূপ। প্রথমে জনসমাজের মধ্যে জাতীয়তার চেতনার উদ্ভব ঘটে এবং তার ভিত্তিতে যে চূড়ান্ত যেই রূপটি, সেই রূপটি আমরা দেখতে পারি যে জাতি গঠন করার পর। এজন্য জাতি হচ্ছে জাতীয়তার চূড়ান্ত পর্যায়, আর জাতীয়তা হচ্ছে এটি একটি প্রাথমিক পর্যায়। তো এভাবে হলো জাতি হলো আসলে দৃঢ়, বাস্তব এবং সক্রিয় এটি একটি রাজনৈতিক চেতনা না, কিন্তু জাতীয়তা মূলত হচ্ছে একটি মানসিক ধারণা এবং এটি মূলত একটি অদৃশ্য। এবং এর ভিত্তিতে এই পার্থক্যগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে মূলত যদিও আমরা উৎপত্তিগত দিক থেকে উভয়ের মধ্যে একটি মিলবন্ধন দেখতে পেয়েছিলাম, কিন্তু আসলে উভয়ের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য বিদ্যমান এবং জাতি ও জাতীয়তা আসলে একে অপরের পরিপূরক। যদিও উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু একটির থেকে আমরা আরেকটিকে আলাদা করতে পারি না এবং একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো জাতীয়তাবাদের এই যে একটি বিকাশ, যে জাতীয়তা হচ্ছে জাতি গঠনের একটি প্রাথমিক পর্যায়। তো এর বিকাশটা বা এর উদ্ভবটা আসলে কিভাবে হয়েছিল, সেই বিকাশটা নিয়ে এখন আলোচনা করব। যে আদিম জনগোষ্ঠীর জীবনে জাতীয়তাবোধের এটি একটি সূক্ষ্ম ধারণা সর্বপ্রথম হয়েছিল। আবার অনেকে মনে করেন যে প্রাচীন গ্রিস, হিব্রুদের মধ্যেও জাতীয়তাবাদের যে জাতীয়তাবোধের যে ধারণা, সেটির উন্মেষ ঘটে। তো পঞ্চদশ ও ষোড়শ শতকে জাতীয়তা ভাবধারা সর্বপ্রথম আমরা উন্মেষ বা বিকাশ লাভ করতে দেখি। যে ইটালির বিখ্যাত রাষ্ট্র দার্শনিক নিকেলো ও ম্যাকিয়াভেলি তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি উল্লেখ করেন যে জাতিরাষ্ট্র এবং তার উপরে ভিত্তি করে গঠন করা হয় জাতীয়তাবাদ। সর্বপ্রথম জাতিরাষ্ট্র গঠন করা হয়েছিল এবং তার ভিত্তিতে গঠন করা হয় জাতীয়তাবাদ। এটি হচ্ছে ম্যাকিয়াভেলির নিজস্ব দৃষ্টিভঙ্গি। মূলত তিনি তার প্রথম জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হিসেবে আমরা দেখি। এরপরে হচ্ছে গিয়ে জাতীয়তাবাদের উন্মেষে রেনেসা বা নবজাগরণের যে ভূমিকা, সেটি ছিল অনন্য। তো মধ্যযুগীয় সমাজতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জনগণের মধ্যে জাতিরাষ্ট্র গঠন করার যে একটি রীতি, সেটি ষোড়শ শতকে রাজতন্ত্র বিরোধী যে আন্দোলনগুলো, তার মাধ্যমে আমরা দেখতে পাই। এছাড়া হচ্ছে কি 1772 সালে পোল্যান্ড ভাগাভাগির সময় আমরা জাতীয়তাবাদের যে চেতনা জনগণের মধ্যে একটি আলোড়ন তৈরি করেছিল। যদিও সেটি সে সময় যে জাতীয়তাবাদের চেতনা ছিল, সেই সময় কিন্তু সেটাকে কখনো বোঝা যায়নি। কিন্তু পরবর্তীতে আমরা যখন জাতিরাষ্ট্র গঠন করা হয়, তখন আমরা অনুমান করেছিলাম যে এই যে জনসাধারণের মধ্যে পোল্যান্ডের ভাগাভাগির সময় বা পোল্যান্ডের স্বাধীনতার সময় যে একটি আন্দোলন হয়েছিল, সেটি আসলে জাতীয়তাবাদী চেতনার উপরে ভিত্তি করে এটি একটি আন্দোলন তৈরি হয় এবং সেই আন্দোলনে এটি একটি ব্যাপক সাড়া সেই সময় তৈরি করেছিল এবং তার ভিত্তিতে কিন্তু পোল্যান্ড স্বাধীনতা প্রাপ্ত হয়। এছাড়া 1789 সালে ফরাসি বিপ্লব জাতীয়তাবাদী চেতনাকে আরো বিশ্বব্যাপী আরো বেশি উন্নতি সাধন করে এবং জনসাধারণের মধ্যে তার একটি উজ্জীবিত চেতনা সেটিকে জাগ্রত করে।
19 শতকের শেষাংশে এবং 20 শতকে শুরু হলো জাতীয়তাবাদের স্বর্ণযুগ। জাতীয়তাবাদের চেতনার ফসলের ফলে 1919 সালে ভার্সাই চুক্তি সম্পন্ন হয়। জাতীয়তাবাদের চেতনার ফলে কিন্তু ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেক নতুন 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 ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র তারা স্বাধীনতা প্রাপ্ত হয়। নেদারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীন রাষ্ট্রের যে ঘোষণা হয় সেটি কিন্তু এই জাতীয়তাবাদী চেতনার উপরে ভিত্তি করে হয়ে ওঠে। এছাড়া আমরা ব্রিটিশ উপনিবেশিকতার ভিত্তিতে মার্কিন জনগণের যে একটি আন্দোলন এবং যে তাদের যে স্বাধীনতা যুদ্ধ এবং জাতিরাষ্ট্রের ধারণাকে আরো বেশি ত্বরান্বিত করে তোলে। নেদারল্যান্ডের নেপোলিয়নের সাম্রাজ্যবাদী প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপ যে একটি সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছিল এবং এটি যে একটি শক্তির লড়াই ছিল, যে আমরা জানি যে নেপোলিয়ন সমস্ত ইউরোপকে কিন্তু দখল করেছিল, কিন্তু এই ইউরোপের যে জনসাধারণ এই দখলদারির বিরুদ্ধে যে একটি সম্মিলিত শক্তি হিসেবে সকলে একত্রিত হতে সমর্থ হয়েছিল, এটিকেই আমরা বুঝি যে আসলে প্রত্যেক জাতি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র করার আসলে অধিকারী এবং তাদের মধ্যে এই যে একটি চেতনার বিকাশ ঘটে, সেই চেতনার ভিত্তিতে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেক জাতি একটি স্বতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর এটি একটি বড় অধিকারী বা একটি বড় হাতিয়ার আমরা দেখতে পারি। তো এভাবেই আসলে জাতীয়তাবাদী চেতনার যে আসলে উন্মেষ হয়, যদিও সেটির বিকাশ ঘটে হচ্ছে গ্রিসের সময়, কিন্তু এটি স্বর্ণযুগ হিসেবে আমরা বর্তমান সময়কে আমরা বলতে পারি। আর বর্তমান সময় যেহেতু বিশ্বের সব রাষ্ট্রই হচ্ছে গণতান্ত্রিক এবং জাতিরাষ্ট্র, তো এই জন্য এই জাতীয়তাবাদী চেতনার বর্তমান সময়টাকে আমরা জাতীয়তাবাদী চেতনার স্বর্ণযুগ হিসেবে আমরা অভিহিত করতে পারি। তো এখন আমরা জানবো জাতি রাষ্ট্র কাকে বলে। তো এই যে জাতীয়তার ভিত্তিতে, জাতীয়তা চেতনার ভিত্তিতে যে রাষ্ট্র সৃষ্টি হয় তাকেই আমরা জাতি রাষ্ট্র বলি। যে জাতীয়তার চেতনার ভিত্তিতে আমরা একটি জাতি গঠন করলাম, আর এই জাতি গঠন করা অর্থ হচ্ছে আমরা একটি স্বাধীন সার্বভৌম আমরা একটি দেশ গঠন করলাম। তো এই যে দেশের জনসাধারণ বা এই দেশটাকে আমরা কি বলতে পারি, সেই দেশটাকে আমরা বলি জাতি রাষ্ট্র, অর্থাৎ জাতীয়তা চেতনার ভিত্তিতে গঠিত একটি রাষ্ট্র, সেটি হলো জাতিরাষ্ট্র। যে সুনির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করার লক্ষ্যে যখন জাতিরাষ্ট্রের আসলে উদ্ভব ঘটে, তো এই জনসাধারণ তারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে একত্রে বসবাস করতে তারা আগ্রহী হয় এবং এই সুনির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করার মাধ্যমেই তাদের মধ্যে কিন্তু এই জাতীয়তার চেতনার যে মূল ভাবাদর্শ সেটি লক্ষিত হয়। তো জাতিরাষ্ট্র একদিকে যেমন জাতীয়তা চেতনার ভিত্তিতে গঠিত, ঠিক একইভাবে এটি কিন্তু স্বাধীন ও সার্বভৌম। যেহেতু এটি তারা পরাধীনতার শৃঙ্খল থেকে তারা একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তো সেজন্য তারা তুলনামূলকভাবে তাদেরকে আমরা স্বাধীন ও সার্বভৌম ও রাষ্ট্র হিসেবে আমরা তাদের দেখে থাকি। তো এই জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত জনগোষ্ঠী অন্যদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র বা পৃথক মনে করে এবং এভাবে তারা একটি নিজস্ব রাষ্ট্র গঠন করে, সেটিকে আমরা বলে থাকি হচ্ছে জাতিরাষ্ট্র। তো এই জাতীয়তাবাদের চেতনার কারণে এই জনগোষ্ঠী বিশ্বের অন্যান্য জনগোষ্ঠী বা তার পার্শ্ববর্তী অন্য জনগোষ্ঠী থেকে নিজেদেরকে একটি আলাদা এবং একটি পৃথক দেশ এবং জাতি হিসেবে তারা তাদেরকে ভেবে থাকে এবং এভাবে তাদের মধ্যে অভ্যন্তরীণ ভাবে সমঝোতার মাধ্যমে তারা নিজেদেরকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে তারা তাদের আত্মপ্রকাশ ঘটে। অনেক সময় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বা অনেক সময় আমরা সমঝোতার মাধ্যমেও কিন্তু অনেক দেশকে স্বাধীনতা প্রাপ্ত হতে দেখি। তো এভাবে যেই রাষ্ট্রগুলো বা এভাবে যে দেশগুলো গঠন করা হয় সেটিকেই আমরা বলে থাকি হচ্ছে জাতি রাষ্ট্র। তো ইটালির রাষ্ট্রবিজ্ঞানী নিকালো ম্যাকিয়াভেলি জাতিরাষ্ট্র বা জাতিরাষ্ট্রের সর্বপ্রথম স্বপ্নদ্রষ্টা বা প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। যে ম্যাকিয়াভেলির লেখা এবং তাদের চিন্তা চেতনায় আমরা জাতীয়তাবাদী চেতনার আর যে একটি প্রতিফলন সেটি আমরা দেখতে পাই। তো অতীতে আমরা দেখি যে আসলে গ্রিস হচ্ছে গিয়ে
গিয়ে একটি জাতি রাষ্ট্রের আমরা তাকে একটি আদর্শ ভূমি বলতে পারি। যে প্রাচীন গ্রিসে যে রাষ্ট্র উদ্ভব ঘটেছিল সেটি কিন্তু আসলে নগর রাষ্ট্র ছিল। তো বর্তমানে এখন আর নগর রাষ্ট্র নেই, বর্তমানে বিশ্বের সব দেশ হলো জাতি রাষ্ট্র। তো বর্তমানে যেহেতু অসংখ্য জনপদ আছে, অসংখ্য শহর এবং একাধিক সংখ্যালঘু বা অনেক ধরনের ধর্মাবলম্বী বিভিন্ন জনসমাজ একত্রে বসবাস করে, এজন্য রাষ্ট্রের আয়তন এবং লোক সংখ্যাও কিন্তু বর্তমানে বিশাল। তো প্রাচীন গ্রিসে ছিল লোক সংখ্যা ছিল সীমিত এবং 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 তাদের মধ্যে যে একই ভাবাদর্শে বা একই চিন্তা চেতনায় যে উজ্জীবিত যেই জনসমাজ, সেটিও কিন্তু ছিল আসলে ক্ষুদ্র। তো এজন্য সেই সময় যে রাষ্ট্রগুলো গঠিত হয়েছিল সেটি কিন্তু ছিল নগর রাষ্ট্র। কিন্তু যেহেতু এখন বর্তমানে রাষ্ট্রের আয়তনও অনেক বড় এবং দেশের লোক সংখ্যা অনেক বেশি, তো এই জন্য এখন আর নগর রাষ্ট্র কেন্দ্রিক চিন্তা ভাবনার চেতনা এখন আর গঠিত হয় না। এখন এই লোক সংখ্যার সাথে তাল মিলিয়ে এই নগর রাষ্ট্রটাই বর্তমানে এখন জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনেক সময় দেখা যায় যে এইসব রাষ্ট্রে বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষাভাষীর এবং যারা বসবাস করে তারা প্রত্যেকে একই সাথে বসবাস করার মাধ্যমে তাদের মধ্যে একটি সান্নিধ্যের সম্পর্ক তৈরি হয় এবং এভাবে দেখা যায় যে তারা যে জাতি গঠনের যে চূড়ান্ত যে পর্যায়ে এভাবে তারা পৌঁছে যায়। যে যদিও তাদের মধ্যে কৃষ্টিগত বা ঐতিহ্যগত দিক থেকে বিভিন্ন দিক থেকে অমিল থাকলেও কিন্তু তাদের মধ্যে যে জিনিসটি এই সব থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে কাজ করে সেটি হচ্ছে গিয়ে তাদের মধ্যে মানসিকভাবে তারা একত্রে বসবাস করতে তারা আগ্রহী থাকে এবং এভাবে একটি অভিন্ন জাতীয়তাবোধে তারা আসলে উজ্জীবিত হয়। তো এভাবে নৃতাত্ত্বিক জাতীয়তা অপেক্ষা আমরা বলতে পারি যে রাজনৈতিক, বেষ্টিক বা ভৌগোলিক যে জাতীয়তা সেটি আসলে জাতিরাষ্ট্র গঠনের গঠনের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। তো সাধারণত দেখা যায় যে জাতিরাষ্ট্র গঠন করতে হলে তাদের নিজস্ব একটি পতাকা, নিজস্ব একটি সঙ্গীত এবং একটি অভিন্ন জাতীয় লক্ষ্য থাকতে হবে। অর্থাৎ একটি দেশ বা একটি জাতি গঠন করতে হলে, যেমন একটি স্বাধীন সার্বভৌম দেশ গঠন করতে হলে একটি দেশে নিজস্ব একটি প্রতীক থাকতে হয়, একটি জাতীয় সঙ্গীত থাকতে হয় এবং প্রত্যেকটি দেশের একটি অভিন্ন জাতীয় লক্ষ্য থাকতে হয় এবং এভাবে কিন্তু আমরা জাতিরাষ্ট্র গঠন করতে দেখি। অর্থাৎ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ আমরা গঠন করতে দেখি। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম যে জাতি এবং জাতীয়তার যে ধারণা, জাতি এবং জাতীয়তার উভয়ের মধ্যে যে সম্বন্ধ, উভয়ের মধ্যে আমরা পার্থক্যগুলো দেখলাম। জাতীয়তাবাদের যে চেতনা, তার যে বিকাশ, সেই বিকাশটা আসলে কিভাবে হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম এবং সর্বশেষ যেই বিষয়টি দেখলাম যে এই জাতি এবং জাতীয়তার তার চেতনার ভিত্তিতে সর্বশেষ বা একটি চূড়ান্ত রাজনৈতিক সংগঠনকে আমরা গঠন করতে দেখলাম, সেটি হলো জাতিরাষ্ট্র এবং এভাবে একটি স্বাধীন বা একটি সার্বভৌম দেশ আসলে গঠিত হয়। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আমি এ পর্যন্তই পড়ালাম। আগামী ক্লাসে তোমাদের সাথে এই দশম অধ্যায়ের যে বাকি অংশটুকু জাতীয়তার উপাদান সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা বাসায় এই বিষয়টি সম্পর্কে আমার বিশ্বাস আরো বেশি বিস্তারিতভাবে পড়বে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ।